আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 500তম ক্লাস। হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 500তম ক্লাস। আমরা গত কয়েকদিন থেকে নবম রেক্স কর্মশালার ক্লাস করে যাচ্ছি। দিনের বেলা আর রাতের বেলা আমরা রোগীলিপি শিখছি। গতকাল থেকে রোগীলিপি 1 অর্থাৎ রোগীলিপিতে প্রাইমারি যে অবস্থাগুলি তা নিয়ে গত কাল থেকে আমরা শুরু করেছি। রোগীলিপি 1 কমপ্লিট করব এই আশা আমরা গতকাল থেকে শুরু করেছি। আর আজকে আপনারা সকলে জানেন আজকে আমাদের এই এসএসআরবি ক্লাস নেবেন বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার আশিস শঙ্কর নিয়োগী স্যার, সদস্য বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড। স্যার কিছুক্ষণ মধ্যেই স্যার আসবেন। স্যারের জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে আমাদেরকে আজকে কিছু মূল্যবান আলোচনা করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং স্যারের জ্ঞানগর্ভ আলোচনা অভিজ্ঞতা সব আজকে স্যার আমাদের সাথে শেয়ার করবেন। অডিয়েন্স, কিছুক্ষণের মধ্যেই স্যার চলে আসবে। আর আজকে আমরা 500তম যে ক্লাসটি, এই ক্লাসটির উদ্দেশ্যেই কিন্তু স্যারের আজকে আগমন। 500তম ক্লাস অনলাইনে আমাদের 500তম ক্লাস। ইনশাআল্লাহ আজকে এই 500তম ক্লাস উপলক্ষে স্যার আমাদের সাথে আজকে সংযুক্ত হবেন, আমাদেরকে স্যারের মূল্যবান আলোচনা শোনাবেন। আমরা গতকাল আলোচনা করছিলাম, আপনারা খুব দ্রুত জবাব দিতে থাকেন। স্যার আসা পর্যন্ত আমরা কাজ চালিয়ে যাচ্ছি। রোগীলিপির ধাপ তো ছিল আমাদের 8টি। যাদের জানা আছে একটা দুটো করে শুধু বলে দেন, লিখে দেন, তাড়াতাড়ি এক একজন একটা লিখেন। রোগীলিপির ধাপ 8টি। রোগীর পরিচিতি, বর্তমান কষ্টের বিবরণ, সার্বদৈহিক অবস্থা, সাধারণ লক্ষণ, যৌন মন, পূর্ব রোগের ইতিহাস, মায়াজম। 8টি ধাপ কমপ্লিট। বর্তমান কষ্টের বিবরণের মধ্যে আমরা 10টি পয়েন্ট বলেছিলাম। বর্তমান কষ্টের বিবরণ আপনারা সবাই জানেন কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্মৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পূর্ণ লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন। বর্তমান কষ্টের বিবরণের 10টি ধাপ। বর্তমান কষ্টের বিবরণে 10টি ধাপ। কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ, অনুভূতি, উৎপত্তির কারণ, সম্পূর্ণ লক্ষণ, কখন বাড়ে, কিসে বাড়ে, কখন কমে, কিসে কমে, কি চিকিৎসা করেছেন। এই 10টি ধাপ। অডিয়েন্স, সার্বদৈহিকের ধাপ হচ্ছে 11টি, আমরা মনে রাখবো 1টি। আপনারা সকলে জানেন সার্বদৈহিকের ধাপ হচ্ছে 11টি, আমরা মনে রাখবো মাত্র 1টি। তা হচ্ছে পিপাসা। পিপাসা কোথায় লাগে? জিহ্বায়। জিহ্বাতে কি পড়ে? লালা। লালা পড়লে আমরা কি বুঝি? ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগলে কি লাগবে? খাদ্য। খাদ্য যদি এলোমেলো খাওয়া হয় তাহলে বায়ু নিঃসরণ। বায়ু নিঃসরণের পরে আমরা দেখতে পাই মলত্যাগ করে। মলত্যাগের সাথে করতে হবে প্রস্রাব। প্রস্রাব করে আমরা মলত্যাগ প্রস্রাব করে শুয়ে পড়ে ঘুম। ঘুমের মধ্যে আমরা সারাদিনে কাজকর্ম দেখতে পাই, স্বপ্ন। স্বপ্ন এলোমেলো দেখলে ঘাম। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। অডিয়েন্স, সার্বদৈহিকের পয়েন্ট হচ্ছে 11টি। পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, প্রস্রাব, ঘুম, স্বপ্ন, ঘাম। সার্বদৈহিকের সাধারণ লক্ষণের পয়েন্ট হচ্ছে 5টি, মনে রাখবো 1টি শীত কাতর, বিপরীতটা হচ্ছে গরম কাতর। গরম যদি বেশি হয় সেই ক্ষেত্রে জ্বালা দেখা দেয়। জ্বালা যদি বেশি হয় তাহলে দুর্ঘটনা বা আঘাত হয়।
তার পরবর্তীতে অবস্থায় বাহ্য শক্তির প্রভাব। যৌন জীবন, যৌন জীবনের মধ্যে 5টি পয়েন্ট আপনারা সবাই জানেন। 5টি, মহিলাদের 1টি, পুরুষের 4টি। পুরুষের 1টি, মহিলাদের 4টি। যৌন জীবন পুরুষ, যৌন জীবন মহিলা, ঋতুস্রাব, শ্বেতপ্রদর, মহিলাদের অন্যান্য। 11টি, 5টি কমপ্লিট। এবার 6 নম্বর ধাপ, মন। অডিয়েন্স, মনের ধাপ কালকে আমরা আলোচনা করেছিলাম। মনের ধাপ 11টি, 15টি। আপনারা সবাই শুনেছেন মনের ধাপ কয়টি? 15টি। আচ্ছা, পূর্বযুগের ইতিহাসের মধ্যে রয়েছে পূর্বযুগের ইতিহাস, যে সকল রোগের তথ্য জানবো, যাদের জানবো, যে সকল রোগের তথ্য জানবো, যাদের জানবো, যে সকল রোগের তথ্য জানবো বলতে নিজের ক্ষেত্রে কিছু, আর কিছু আছে বংশগতভাবে, ফ্যামিলিগতভাবে। আর যাদের জানবো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা বলি 4 কম্বল। যাদেরটা জানতে হবে সেটা বলি আমরা 4 কম্বল। 1 নম্বরে হচ্ছে নিজের কম্বল, 2 নম্বরে বাবার কম্বল, 3 নম্বরে দাদার কম্বল, 4 নম্বরে নানার কম্বল। কম্বল 4টা। নিজের কম্বলের মধ্যে কে? নিজে, ছেলে মেয়ে, স্ত্রী। বাবার কম্বল, বাবা মা, ভাই বোন। দাদার কম্বল, দাদা দাদি, চাচা ফুফু। নানার কম্বল, নানা নানি, খালা মামা। এর বাহিরে এই যে খালু, মামি, চাচি কিংবা ফুপা, এরা কিন্তু এর মধ্যে নেই। তাহলে কি হলো? কম্বল 4টি, যাদের জানতে হবে। কম্বল 4টি। একটা নিজেরটি, নিজে, স্ত্রী, তার সাথে ছেলে মেয়েরা 1 কম্বল। বাবারটা বাবা মা ভাই বোন, দাদারটা দাদা দাদি চাচা বুবু, নানারটা নানা নানি খালা মামা। আমরা কাদেরটা জানবো, কাদের তথ্য জানবো, এটা মনে রাখা একেবারেই সহজ। কি কি রোগ সম্পর্কে জানবো তা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। পিপাসার পয়েন্ট প্রথমত 2টি। পিপাসাহীনতা। পিপাসার মধ্যে পয়েন্ট কয়টি? পিপাসার মধ্যে পয়েন্ট আছে 8টি। পিপাসার মধ্যে প্রকৃতি, সময়, তাপ, আহার, পানির ধরন, পরিমাণ, নিদ্রা, রোগ। পিপাসাহীনতার মধ্যে পয়েন্ট 5টি। তাপ, রোগ, গর্ভাবস্থা, বিপরীত, অন্যান্য। বাস হয়ে গেল। জিহ্বার পয়েন্ট কয়টি? জিহ্বার পয়েন্ট 8টি। স্যার আসলে খেলে কেউ? স্যার আসলে খেলে কেউ? স্যার আসলে খেল করো। অডিয়েন্স, জিহ্বার পয়েন্ট 8টি। বর্ণ, শুষ্কতা, খাস পড়া, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। বর্ণ, শুষ্কতা। অডিয়েন্স, এই যে বর্ণ, শুষ্কতা, খাস পড়া, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ, এগুলি মনে রাখলে সুবিধাগুলি কি? সুবিধাগুলি হচ্ছে এই যে আপনি যদি বর্ণটা মনে রাখতে পারেন, যে জিহ্বার মধ্যে বর্ণ জানতে হবে, যদি এইটুকু যদি মাথায় থাকে তাহলে আপনি তাৎক্ষণিক রোগীর জিহ্বার বর্ণটা নিয়ে নেবেন। যদি বলি শুষ্কতা, কোন পাশে শুষ্কতা, কেমন শুষ্কতা আপনি জেনে নিতে পারেন। খাস পড়া আপনি জেনে নেবেন। অনুভূতি বললে কত ধরনের অনুভূতি হতে পারে যদি আপনার মাথায় থাকে, শুধু অনুভূতি জানতে হবে। তাহলে আপনারা যখন শুনবেন যে অনুভূতি জানতে হবে, যদি এটুকু আপনার ওই মুহূর্তে মনে থাকে রোগীলিপি করার সময়, তাহলে আপনি এক এক করে জানতে পারবেন। শুধু মনে রাখা চাই যে অনুভূতি আমার জানতে হবে। কম্পনটা জেনে নিতে হবে। ফাটা আপনি দেখে লিখতে হবে। ফাটার কতটা ধরনের ফাটা আছে এগুলো সব বিস্তারিত আপনাদেরকে দামে দামে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। পরেরটা হলো স্বাদ। 8 নম্বরে স্বাদ। প্রকৃতি, বর্ণ, শুষ্কতা, খাস পড়া, অনুভূতি, কম্পন, ফাটা, স্বাদ। বাস হয়ে গেল। এবার কি? লালার মধ্যে পয়েন্ট 2টি। স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। স্যার আসলে আপনাদের সাথে কই স্যার কই দেখো তো এখানে। স্যার কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন।
দেখো তো স্যার রিকোয়েস্ট আপনি শুধু আমাদের সবার কিন্তু ঢোকেন অডিয়েন্স কিছুক্ষণের মধ্যে স্যার সংযুক্ত হবেন কি বলতেছে ঢুকছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা ঢুকছিল আচ্ছা আচ্ছা স্যারকে আমরা এক্ষুনি সংযুক্ত করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে স্যারকে সংযুক্ত করছি আমরা স্যারকে বলবো স্যার আপনি তাড়াতাড়ি ঢুকেন দেখাচ্ছে না কেন স্যার আপনাকে আমরা খুঁজছি স্যারকে দেওয়া স্যার আপনি ঢুকেন স্যারকে দেবো স্যার আপনি তাড়াতাড়ি ঢুকেন অডিয়েন্স স্যারকে আমরা সংযুক্ত করার চেষ্টা করছি স্যার মোবাইল থেকে আসছে না জি স্যার আপনাকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি স্যার আপনাকে রিকোয়েস্ট পাঠানো হয়েছে স্যার আপনি আমাদের সাথে সংযুক্ত হন স্যার শুধু জয়েনে চাপ দেন শুধু জয়েনে চাপ দিলে হবে শুধু জয়েনে চাপ দিলে হবে কই জয়েন তো করলাম কই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম দেখা যাচ্ছে আমাকে জি স্যার স্যার আপনার ক্যামেরাটা আরেকটু আপনার বডির দিকে নেন ভালোভাবে দেখতে পাচ্ছেন আমরা সবাই আরেকটু স্যার আরেকটু ও ক্যামেরাটা একটু সোজা করেন আচ্ছা আচ্ছা বা আরেক বাস একদম জি স্যার জি আচ্ছা আচ্ছা ক্যামেরাটা একটু মানে জি মোবাইলে তো এখন দেখেন স্যার এই ইয়ে নেই চলবে নাই স্যার দেখা চলবে ওর নাম কি
এই জি ইয়েতে আছি। জি অডিয়েন্স, স্যার আমাদের সাথে হাজির। আমরা এতক্ষণ স্যারকে অনেক কষ্ট করে স্যারে পেলাম। স্যার এবার আপনি, সবাই অপেক্ষা করতেছে আপনার জন্য। আজকে আপনার গল্প শুনবে, আপনার সবাই অপেক্ষা করছে, অনেক ডাক্তার অপেক্ষা করছে, সবাই লিখতেছে, অধীর আগ্রহে তাকিয়ে আছে স্যারের দিকে, স্যার কখন আসবে, সবাই অপেক্ষা করতেছে স্যার। এবার স্যার আচ্ছা, আপনার আলোচনা শুরু করেন। স্যার আমাদের বলে রাখি, আমাদের আজকে কিন্তু আমি এই অনলাইনে ফেসবুক লাইভে হোমিওপ্যাথি স্টাডি রিসার্চ ফাউন্ডেশনের আজকে এটা হচ্ছে 500তম ক্লাস। আজকে হলো 500তম ক্লাস। এই সুবাদে স্যার আপনার দোয়া নেব, আর কোনো পরামর্শ আমাদের জন্য, ডাক্তারদের উদ্দেশ্যে, নতুন ডাক্তারদের জন্য, পুরাতন ডাক্তারদের জন্য, সবার জন্য আপনার কাছ থেকে পরামর্শ নেব। আর মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের হোমিওপ্যাথি স্টাডি রিসার্চ ফাউন্ডেশনের অনলাইনে আজকে এটা হচ্ছে 500তম ক্লাস, অনলাইনে 500তম ক্লাস। গত লকডাউন থেকে এই পর্যন্ত আজকে এটা হচ্ছে 500তম অনলাইন ক্লাস। এবার স্যার আপনার আলোচনা শুরু করেন। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার ফারুক আহমদকে, যে এই সময়ে 500তম ক্লাস সুন্দরভাবে উপস্থাপন করে আজকে 500তম ক্লাস শেষ করছেন। আমার মনে হয় হোমিওপ্যাথির অনলাইনে এত বেশি সংখ্যক ক্লাস কোনো গ্রুপই শেষ করতে পারে নাই। আর অনলাইনে যত ক্লাসই হোক, আহমেদ হোসেন ফারুকির ক্লাসের মধ্যে একটু বৈশিষ্ট্য বা অন্যরকমতা আছে, তা উপস্থিত চিকিৎসকদের উপস্থিত সংখ্যা দেখলেই আমি বুঝতে পারা যায় যে এখন পর্যন্ত আমি 165 জন চিকিৎসক উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি। 178। সেজন্য হ্যাঁ, আমি আসলে এটা যে চিকিৎসকদের, নতুন পুরাতন সব চিকিৎসকদের যে কত জ্ঞানের পরিধি হচ্ছে, এটা যারাই শুনতেছে তারাই হয়তো উপলব্ধি করতে পারবে, এটা আমার বিশ্বাস। কারণ শিক্ষা যত বিতরণ করবে ততই সেটা অর্জন হবে। আমাদের হোমিওপ্যাথিকদের মধ্যে একটু কুসংস্কার আছে, যে কিছু কিছু লোকের মধ্যে কুসংস্কার আছে যে আমি যদি গোমরটা বইলা দেই তাহলে বোধহয় আমার প্রসার কমে যাবে। কিন্তু এটা আসলে ভুল ধারণা। বিদ্যা কোনোদিন শেষ হয় না। বিদ্যা যে যত বল প্রচার করবে দিবে, সে তত আরো বেশি জানতে পারবে, এটা আমি বিশ্বাস করি। এবং এইখানে যারাই হোমিওপ্যাথিককে কনজারভেটিভ মাইন্ড নিয়ে চলে, তারা হোমিওপ্যাথির আসলে যোগ্য বলে আমি মনে করি না। আমরা যত উদার হব, যত একে অপরের সাথে বিনিময় করব, মত পার্থক্য দূর হবে। এবং আমি সব জানি তা না, একটা জুনিয়র ডাক্তারও অনেক কিছু জানতে পারে। তার কাছ থেকে, একটা জুনিয়র ডাক্তারের কাছ থেকেও কিন্তু আমাদের অনেক শিকার আছে। কারণ হোমিওপ্যাথিক এত বড় সমুদ্র যে অভিজ্ঞতার একটা বড় দাম আছে। কারণ আমরা যে ম্যাথমেটিকা পড়ি, প্রতিটা লেখকের যখন একটা ওষুধই পড়তে যাই তখন কিন্তু অনেক কিছু নতুন নতুন জিনিস পাওয়া যায়। এক এক লেখক, মানে লেখক তার ইয়েতে অনেক নতুন নতুন জিনিস আছে। এই যে অভিজ্ঞতা, তাদের অভিজ্ঞতার আলোকেই কিন্তু নতুন নতুন পয়েন্ট গুলো আমরা পাই। এইখানে যে 500তম ক্লাসে আমি তো সবসময় পারি নাই, অল্প মাঝে সাঝে ঢুকছি, তাতে আমার তো খুবই ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা হইতেছে যে আমরা এদেশের চিকিৎসকরা রেপার্টরিতে এত বেশি কাঁচা ছিল, বা রেপার্টরি সম্বন্ধে এত অনভিজ্ঞ ছিল, যেটা আহমদ হোসেন ফারুকী একদম
মানে নতুন চিকিৎসকদের মধ্যে যেভাবে এটাকে আয়ত্ত করে দিছে, এটা আসলে খুবই আশ্চর্যজনক ব্যাপার। কারণ এভাবে আমাদের সময় রেপার্টরি কেউ এভাবে পড়াইতেও পারে নাই, বা আমরাও এত ভালো শিখতে পারি নাই। আর এই রেপার্টরির মতন একটা বই এভাবে সহজে আয়ত্ত করায় দিয়া, এটা খুবই একটা দুরূহ ব্যাপার। আজ পর্যন্ত আমিও এটা করতে পারবো না, কারণ এখন আর সে ইও নাই। যাক, সবচেয়ে বড় হচ্ছে এই যে আহমদ হোসেন ফারুকী নিঃস্বার্থভাবে যে চিকিৎসক, সমাজের চিকিৎসক তৈরি করে দিচ্ছে, এটা সমাজের অবশ্যই উপকার আসবে। এতে আহমদ হোসেন ফারুকী হবে না, সে আরো দিন দিন তার উত্তপ্ত বাড়বে এবং সম্মান বাড়বে এবং চিকিৎসক হিসাবে সুপরিচিতি লাভ করবে, এটা আমি আশা করি। কারণ মানুষের, আমরা কেউ চিরকাল বাঁচবো না, মানুষের কর্মই আমাদের থেকে যাবে, এই কর্ম থাকে যুগ যুগ ধরে। আহমদ হোসেন ফারুকী যে পর্যায়ে নিয়ে গেছে, এটা যে ক্লাসগুলা নিচ্ছে, হোমিওপ্যাথির জন্য যে অবদান সৃষ্টি করছে, এটা কিন্তু যুগ যুগ থেকে যাবে। আমরা যে যতই অর্থ কামাই করি, যে যতই করি, কিন্তু সেগুলি কিন্তু ক্ষণস্থায়ী। কেউ মনে করবে না আমার সম্পত্তি এক সময় দেখা যাবে যে আমার ছেলে মেয়ে ভোগ করবে, কিন্তু আমার লাইফে কিছু থাকবে না। কিন্তু আমি যদি কিছু স্মৃতি রেখে যাই, আমি যদি কিছু স্মৃতি করে থুয়ে যাই, সেটাই পৃথিবীতে থাকবে এবং চলবে। আমরা আজ থেকে 200 বছর আগে দেখা গেছে কোনো জমিদার বা কোনো ভালো লোক একটা কলেজ করে দিয়ে গেছে, যেমন দেবেন্দ্রনাথ কলেজ, ব্রজমোহন কলেজ, আরো এই যে নবাবরা করে দিয়ে গেছে। তাদের কিন্তু আর কেউ না স্মরণ করলে কিন্তু ওই কলেজটা কিন্তু স্মরণ হচ্ছে। এই যে হোমিওপ্যাথির যে এই অবদান, এই যে একদিন সবাই মনে করবে যে আহমেদ হোসেন ফারুকী ছিল এই রেপার্টরি, সে এইভাবে করে দিয়ে গেছে। হয়তো অন্য কেউ আর আসবে কিনা বা করছে কিনা এটা আমার জানা নেই, কিন্তু আমার বিশ্বাস আহমেদ হোসেন ফারুকীর মতন এভাবে বোধহয় রেপার্টরি সহজীকরণ অন্য কেউ আর করতে পারে না, আমার এটা দৃঢ় বিশ্বাস। যাক, আমি তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং এভাবে আরো হোমিওপ্যাথিক চিকিৎসক সৃষ্টি করুক, এটা আমি কামনা করি এবং দোয়া করি। সে এটা করতে পারবে, এটা আমার বিশ্বাস। কারণ আমি তাকে দীর্ঘদিন থেকে চিনি, সে খুবই নির্লোভ। এটা এখানে আমি এটা স্বীকার করব যে তারে, সে যখন আমারে বলছে, আমি প্রথমেই তাকে শর্ত দিয়েছিলাম যে তুমি করবা, অর্থনৈতিক ই করবা না, কিন্তু আজও সে বলছে না, আমি মাগনা শিখাবো সবাইকে। আজও ঠিক তাই সে রাখছে, সে কোনো বাণিজ্যিক ন্যায় দিকে যায় নাই, দেখাই কিন্তু আজ তার এই জনপ্রিয়তা আজও আছে। আরো বেশি তার হতো, কারণ অ্যাকচুয়ালি তার জন্য আমি কাজ করতে পারি নাই এই প্যান্ডেমিক জন্য, নাহলে আমি সমস্ত বাংলাদেশের কলেজগুলায় তারে দিয়া অনুষ্ঠান করাইতাম। কিন্তু সমস্যা হইতেছে এই করোনা, এই প্যান্ডেমিকের জন্য কোথাও যাতায়াত করা যাচ্ছে না, এই কারণে অনলাইনেই শুধু যেটুক করার করছে। যাক, আমি আর বেশি কথা বলবো না। আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে আমার অভিজ্ঞতা সম্বন্ধে, মানে চিকিৎসা জীবনের রোগীর অভিজ্ঞতা এবং নবীন চিকিৎসকদের জন্য কিছু বলা। আসলে চিকিৎসকদের যে কর্তব্য, উদ্দেশ্য, কর্তব্য, সেগুলি অর্গাননে সব সুন্দরভাবে বলে দিয়েছে। আমাকে অর্গানন ফলো করতেই হবে। আমি যদি অর্গানন ফলো না করি, তাহলে আমি কিন্তু ভালো চিকিৎসক হতে পারবো না। আমাকে ক্লাসিক্যাল চিকিৎসক যদি হয়, ডক্টর হতেই হয়,
তাকে অর্গাননের দৃষ্টিতে আমাকে চিকিৎসা করতে হবে, এটা অবশ্যই সবসময় মনে রাখতে হবে। শুধু মেট্রোমেডিকা হবে না, সাথে ক্রনিক মাইজমকে, আমাদের যে মাইজম আছে সোরাস, সিপিলিটিক এবং সাইকোসিস, এই যে মাইজম গুলা সম্বন্ধে ভালো অভিজ্ঞতা রাখতে হবে। এবং মিক্সড মাইজম, এই তিনটার মাইজমের পরিণতিতে কিভাবে রোগ সৃষ্টি হতে পারে এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে কিভাবে আরম্ভ করতে হইতে, এগুলি যতক্ষণ পর্যন্ত আমরা সঠিকভাবে জানবো না ততক্ষণ পর্যন্ত কোন ক্রনিক ক্ষেত্রে আমরা সাফল্য অর্জন করতে পারবো না। হোমিওপ্যাথির যদি সাফল্য অর্জন করতে হয় তাহলে অবশ্য মাইজমকে গুরুত্ব দিতে হবে। কেন হানিরান প্রথম লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট করার পরেও কিন্তু 12 বছর পরে কিন্তু যখন দেখতে পাইল যে না, তার সদৃশ্য বিধান পুরোপুরি কার্যকারিতা হচ্ছে না, তখন কিন্তু সে পুনরায় সে আবার তার রোগীলিপি মূল্যায়ন করে দেখতে পাইল যে এদের ক্ষেত্রে তখন সে, আমি সঠিক বলি যে সেই সময় তখন সে শরিক মাইজমের সৃষ্টি করলো এবং তখন থেকেই মাইজমের কিন্তু উৎপত্তি হইল এবং অ্যান্টিমাইজোমেটিক মেডিসিন গুলা উনি গ্রুপ করে আলাদা করল। সেহেতু বলছি যে শুধু লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্টে হলে অনেক ক্ষেত্রে, অ্যাকুইট ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে, কিন্তু ক্রনিক ক্ষেত্রে পাওয়া যাবে না। একটা আমি এই মুহূর্তে একটা আমি বলতেছি কেন পাওয়া যাবে না। আমি তখন এখনো আউটডোরে রুগী দেখতেছি, তখন নরসিংদীর থেকে 20-22 বছরের একটা ছেলে আসলো, তাকে কোলে করে নিয়ে আমার আউটডোরে আসা রুগী রাখল এবং তারা বললো যে বিগত 2 মাস ধরে তার খুবই জ্বর এবং প্রচন্ড রাইট সাইড লোয়ার অ্যাবডোমেনে প্রচন্ড একটা লাম্প হয়েছে এবং সেন্সিটিভনেস এবং এত ব্যথা, তীব্র ব্যথা যে মানে ইনটলারেবল, এবং জ্বর কালো শুকায় গেছে। বিগত 2 মাসে মডার্ন সায়েন্স অ্যান্টিবায়োটিক যা আছে খাইছে, ওরা পরে ঢাকা রেফার করে পাঠাইছে, কি মনে করে আইসা আমার কলেজে আউটডোরে ঢুকছে। পরে আমি তারে দেখেছি না, অনেক কিছু শুনলাম, শোনার পরে তার যে লক্ষণ এবং আছে তাতে কিন্তু হিপারের যথেষ্ট আমি লক্ষণ পাইলাম। কারণ তার যে পশ্চকাতরতা, তার যে শীতকাতর, সবই তার মধ্যে ছিল। কিন্তু আমি কিন্তু এখানে চিকিৎসকের আইকিউ এর একটা ব্যাপার আছে। একটা বেলেডোনার লক্ষণও প্রচুর আছে, তারপরে হিপারেরও আছে, কিন্তু আমি চিন্তা করছি কিন্তু অন্যরকম। যে আমি চিন্তা করলাম যে দীর্ঘ 2 মাস ধরে একটা রুগী এত অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে তার সারল না, জ্বরও সারাইতে পারলো না, তার এটা তো নর্মাল বেলেডোনার হিপারের কাজ না। এর পিছনে কারণটা কি? তখন আমি চিন্তা করলাম যে এই যে তার ব্যথাটা ফুলাটা লাম্পটা হইছে, এটা নর্মাল লাম্প না, এটার পিছনে টিউবারকুলারের আছে, টিউবারকুলার মাইজম আছে এবং এটা টিউবারকুলার লাম্প। তখন আমি কোনো ওষুধ না দিয়ে 2 ডোজ টিউবারকুলিনাম দিয়া তাকে বললাম যে 2 দিন পরে আসার জন্য।
তারপরে আমি চিন্তা করছি যে 2 দিন পরে যদি না কমে তাকে রেফার করে টিবি ক্লিনিকে পাঠায় দেবো টেস্টের জন্য, যে তার যে টিউবারকুলার টেস্ট আছে টেস্ট করার জন্য পাঠায়। কি মিরাকুলাস, 2 দিন পরে পেশেন্ট নিজে হাইটে আইসা সামনে বসলো, বললো যে আমার 14 আনা কিছু নাই। সে 14 আনা ভালো, 2 আনা একটু খোলা আছে, ব্যথা নাই বললেই চলে। কিন্তু এই যে এইখানে যদি আমার আইকিউতে এই চিন্তাটা আমি না করতাম, তাহলে কিন্তু এখানে আসতো বেল নাহলে হিপার, জীবনেও পেশেন্টের কোনো উপকার হতো, ফেলিয়ার হয়ে যেত। এই জন্যই আমি মাইজোমেটিক কথাগুলো বললাম, কারণ হলো এইটাই যে আমি যদি সেখানে ওটা টিউবারকুলার লাম্প, আর টিউবারকুলার লাম্পে অ্যান্টি টিউবারকুলার মেডিসিন যতক্ষণ পর্যন্ত না পড়তো ততক্ষণ পর্যন্ত ও জীবনেও ভালো হবে না। আমাদের যত লক্ষণ ভিত্তিক হিপারও থাকুক বা বেল থাকুক, আমরা ভালো করতে পারতাম না, এটা আমার বিশ্বাস। এবং আমার আইকিউ আমি দিছি ঠিক, রেজাল্ট আমি ওইটা পাইছি। এই জন্য চিকিৎসকের আইকিউটা খুবই তীক্ষ্ণ হতে হবে, এবং এই যে উপস্থিত বুদ্ধি, এটা চিকিৎসকের থাকতে হবে। ঠিক সেম কেস আবার আর একটা, এটা উপস্থিত একটা বুদ্ধির ছিল। সরি, এরকম অনেক কেস চিকিৎসা জীবনে আসবে, অনেক ইমার্জেন্সি কেস আসবে, যেগুলিকে উপস্থিত বুদ্ধির মাধ্যমে ট্যাকেল করতে হবে। অনেক আসবে জীবনে, অনেক রকম আসবে। যেমন একদিন আমি আউটডোরে বসেছিলাম, হঠাৎ একটা নোয়াখালীর থেকে পেশেন্ট অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো। আমি হিস্টোরি নিলাম, ওর আল্ট্রাসনোগ্রাম রিপোর্টও ছিল, বললো যে ঢাকা মেডিকেলে নিয়ে পাঠাইয়া দিছিল নোয়াখালীর থেকে, ঢাকা মেডিকেল আলারা ভর্তি করে নাই, ফেরত দিয়ে দিছে, আবার ফেরত নিয়ে যাইতেছি। তো কবিরা ফুলে হোটেলে ভাত খাচ্ছিলাম, সেখানে আপনাদের কথা বললো, আমি আসলাম। তখন ওদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট ফেনিট নোয়াখালীর দেখলাম যে পেশেন্টের তো অবস্ট্রাকটিভ জন্ডিস এবং কমন বাইল ডাক্টে অ্যাসকারিস আছে, অর্থাৎ কিমি ঢুকছে, কিমি ঢুকে রয়েছে। আল্ট্রাসনোগ্রামে আছে, রিপোর্টেও তাই আছে, কিন্তু এরা সেটা বাইরেও করতে পারে নাই, বা এরা করতে পারে, এরা ফেরত পাঠায় দিছে। এর পরিণতিতে প্রচন্ড ব্যথা এবং জন্ডিসও হয়েছে, এবং পেশেন্ট শয্যাশায়ী, ওই অ্যাম্বুলেন্সের ওই স্ট্রেচারে করে শোয়া আছে। আমার এটা দেখার পরে, আমি অ্যাম্বুলেন্সের ইয়েতেই দেখলাম, দেখার পরে আমার এইরকম কেস যে মেডিকেল কলেজ থেকে ফেরত দিছে, তখন আমার মাথায় একটা খেললো, আচ্ছা এটা তো অবস্ট্রাকটিভ, আমরা যদি অবস্ট্রাকটিভ জন্ডিস ভালো করে দিতে পারি, অবস্ট্রাকটিভটা সরায় দিতে পারি, তাহলে তো পেশেন্ট ভালো হয়ে যাবে। তখন তার লক্ষণ বললাম যে কি কি অসুবিধা, ব্যথা, পেইনের নেচার টেচার গুলা দিয়ে দেখলাম যে সিলিডোনিয়ামের আছে, যে পেইন যে পিছনের দিকে যাচ্ছে, আবার বারবারিসেরও আছে। কারণ যেহেতু অ্যাকুইট ম্যানেজমেন্ট এবং নোয়াখালী চলে যাবে শেষ আছে, তখন আমি সিলিডোনিয়াম 30 অ্যাকাউন্ট ডিস্টিলটারে দিয়ে 1 ডোজ খাওয়াই দিলাম, আর বারবারিস বুঝে দিলাম যে 2 ড্রাম বারবারিস দিয়া যে 10 ফোঁটা করে 3 বার খাবে। ঠিক বোধহয়
ঘন্টা খানি পরেই আমারে মানে রিপোর্ট মানে ওরা ই করলো যে স্যার ব্যথা ট্যাথা তো নাই, রুগী তো উঠে বসছে। উঠে বসছে? আমি বললাম ভালো কথা। হ্যাঁ, ওই ইয়ের থেকে বললো মোবাইল। আমি বললাম যে ভালো কথা, অসুবিধা নাই, আপনারা নোয়াখালী যাইয়া আবার আর একটা আলট্রাসোনোগ্রাম করি। পরে যাইয়া আলট্রাসোনোগ্রাম করার পরে যা দেখলো যে না, আর কমন বাইল ডাক্টের কোনো কিমি নাই, তার মানে বাইলটা কিমি clear? বাইরে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, লাইন ক্লিয়ার হয়ে গেছে, পেশেন্ট ওকে। এই যে অভিজ্ঞতা, এটা যদি আমি তখন উপস্থিত ওই বুদ্ধিটা আমি যদি না খাটাইতাম, তাহলে কিন্তু হয়তো এই হোমিওপ্যাথির এই সাফল্যটা আসতো না। এটা এমনি কিন্তু সম্পূর্ণ নিজস্ব আইকিউ থেকে আসবে। কারণ চিন্তা করতে হবে যে আমি আর যদি গলের অবস্ট্রাকশন ওষুধ দ্বারা সরাইতে পারি, এটা যে কোনো অবস্ট্রাকশন, আমরা পাথরের অবস্ট্রাকশন সরাই না, অবস্ট্রাকশন সরে গেলেই ওকে, ও তখন আর প্রবলেম হবে না। আস্তে আস্তে কয়েকদিনের মধ্যে মানে তার ইটা লেভেল কমে যায়। এরকম অজস্র ই আছে। এই জন্য আমি মাইজোমেটিককে ই করলাম এই জন্য যে ক্রনিক কেস এবং ক্রনিক ইয়ের ক্ষেত্রে অ্যান্টিমাইজোমেটিক মেডিসিন ছাড়া কখনো হোমিওপ্যাথিতে সুফল আশা করা যায় না। শুধু লক্ষণ ভিত্তিক করলে কিন্তু হবে না, এটা মনে রাখতে হবে যে আমাদের হোমিওপ্যাথিক অ্যাকিউট চিকিৎসা না, হোমিওপ্যাথিক কৃতিত্ব হচ্ছে ক্রনিক ট্রিটমেন্ট দিয়া। যে রোগ কোনো প্যাথিতে সারে না, সেটাই হোমিওপ্যাথিতে সারবে, এখানে কৃতিত্ব। অন্য প্যাথিতে সারলে তো এই সেটার কৃতিত্ব থাকবে না। অন্য আইজাইলোপ্যাথিকে ভালো হয় নাই, হোমিওপ্যাথিকে ভালো হইলে তখনই আমাদের কৃতিত্ব বেশি হবে, যে হাই এত মডার্ন সায়েন্স যে রোগকে ভালো করতে পারে নাই, আজ হোমিওপ্যাথিক সেটা ভালো করছে, তাহলে হোমিওপ্যাথির যশ প্রসার ছড়াবে, মানুষ আসবে, মানুষ হোমিওপ্যাথিকে আমাদের সময় যে হোমিওপ্যাথির যে প্রচার প্রচার ছিল বা ডাক্তারের সংখ্যা ছিল, সামান্য কলেজ কয়টা ছিল, কতজন চিকিৎসক ছিল, আর এখন মানুষ কতটা হোমিওপ্যাথির প্রতি আগ্রহ পোষণ করে, এটা কলেজের স্টুডেন্ট এবং চিকিৎসকের সংখ্যা দেখলে আমরা বুঝতে পারি যে হোমিওপ্যাথি কতটা অগ্রসর। তবে এই অগ্রসরটা ঠিক হোমিওপ্যাথির ইয়েতে হচ্ছে না। এর ভিতরে 90% বা 80% অপহোমিওপ্যাথিক ঢুকে যাচ্ছে, যার জন্য সমস্যা হচ্ছে যে আসলে স্যার আবার সংযুক্ত করার চেষ্টা করছি স্যার। হ্যাঁ স্যার আবার চলে আসবেন এখনই, ডিসকানেক্ট হয়ে গেছিল, এখনই আবার স্যার আসছে। হ্যাঁ জয়েন করতে পারছি, এই কল আসে ডিস্টার্ব হয়, মোবাইলে হইলে এইটাই ঝামেলা। এই জন্য বলছি যে এখন বাণিজ্যিক ক্ষেত্রের জন্য হোমিওপ্যাথির অনেক কিছুই মার্কেটে থাকবে, কিন্তু আমরা যারা হোমিওপ্যাথি চিকিৎসক, আমরা যদি সেটাকে না নেই, আমরা যদি অর্গানন ভিত্তিক চিকিৎসা করে যাই, তখন কিন্তু ওই জিনিসগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আমাদের অরিজিনাল অর্গাননের চিকিৎসাই আসবে। আমরা যে আজকে বিভিন্ন কম্বাইন্ড মেডিসিনের দেখতেছি,
আমাদের তো কম্বাইন্ড মেডিসিন প্রয়োজন নাই। আমাদের দরকার পেশেন্ট ভালো করা। আমরা যদি হোমিওপ্যাথিক মেডিকা ভালো জানি না, তাহলে সিঙ্গেল রেমেডি এনাফ। যদি হোমিওপ্যাথিক বিশ্বাস আছে যে হোমিওপ্যাথিক ওষুধে কাজ করে, এখন কম্বাইন্ড মেডিসিন বা একের অধিক মেডিসিন আমরা দিচ্ছি কেন? আমাদের হোমিওপ্যাথিকের মেডিকার প্রতি আত্মবিশ্বাস কম, মানে আমরা জানি কম, একটা মেডিসিনের উপরে বিশ্বাস রাখতে পারতেছি না হয়তো। এই জন্য আজ যদি আমার সেই কনফিডেন্স থাকে, তাহলে কিন্তু আমি একটা মেডিসিনেই রোগীকে আরোগ্য করতে পারবো, সদৃশ্য মতে যদি লক্ষণ ভিত্তিক দিতে পারি। কিন্তু সেটা আমরা পারতেছি না, এই জন্য হয়তো দুইটা তিনটা মেডিসিন কেউ কেউ দিচ্ছে, কিন্তু এটা আসলে হোমিওপ্যাথিক না। শুধু হোমিওপ্যাথিক ওষুধ দিয়া যদি আমি চিকিৎসা করি, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা হলো না। অর্গাননের আলোকে হোমিওপ্যাথিক ওষুধ দিয়া সূক্ষ্ম মাত্রা সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হবে, তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা, এবং তাহলে আইডিয়াল আরোগ্য হবে। না হলে তাকে আইডিয়াল আরোগ্য বলে না। আরোগ্যর ভিতরে অনেক রকম আছে। আইডিয়াল হোমিওপ্যাথিক হলো আইডিয়াল কিওর। এলোপ্যাথিক কি সারে না রোগ, তাকে কি আমরা আইডিয়াল কিওর বলতে পারি? না, তাকে আইডিয়াল কিওর বলা যাবে না। এই জন্য আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের সিঙ্গেল রেমেডি, সিঙ্গেল ডোজ, এবং মাইজোমেটিক ক্রনিক ট্রিটমেন্ট করতে হলে মাইজোমেটিক। যে রুগী লিপি হামেদ হোসেন ফারুক যে বই দেখছে, আমি দেখছি, আমি এর আগের বারও বলেছি যে খুবই সুন্দর। এখন হচ্ছে কি, ওই বর্তমান সমাজে তো ওইটা পুরাপুরি করতে আমাদের অনেক সময় লেগে যাবে কি করতে, কিন্তু ওইটা তো সম্ভব না। আমি এই জন্য আরো শর্টে ফারুককে আরো শর্টে প্রমোদে যে ই করতে হবে, যে খুব মেইন, এবং এর ভিতরে মাইজোমেটিকও রাখতে হবে। মাইজোমেটিক না রাখলে চলবে না। সবাইকে মাইজমের দীক্ষা নিতে হবে। হোমিওপ্যাথির ক্রনিক ডিজিজের মূল মন্ত্র মাইজম। এই মিক্স মাইজম থেকে মানুষকে যদি, যতক্ষণ মিক্স মাইজম থেকে মানুষকে বিতাড়িত না করতে, ততক্ষণ পর্যন্ত রোগ মানুষ থেকে যাবে না। মাইজম নিউট্রাল, ডিজিজ নিউট্রাল, ডিভিশন নাই। আজকে এই যে যত কমপ্লিকেট ডিজিজ হচ্ছে, আমরা ক্যান্সার বলি বা আদার্স বলি, এগুলি কিসের কারণ? মাইজমের, মিক্সড মাইজমের ফল। এই মিক্সড মাইজম গুলা সৃষ্টি হলো কি করে? তাহলে যখন মাইজম চ্যাপ্টার গুলা পড়তে হবে, তাহলে বোঝা যাবে যে কিভাবে ধীরে ধীরে মানুষ খারাপের দিকে যাচ্ছে। এই যে সোরা, আমরা এই শরিক সোরার থেকে, সোরা তো আর মাইজম না, শরিক মাইজম। সোরা হলো রোগ বীজ, কিন্তু শরিক হলো মাইজম। এই যে সোরা, এই রোগ বীজকে অসদৃশ্য বিধান মতে ট্রিটমেন্ট করার পরেই তো শরিক মাইজমের দিকে ধাবিত হইল। আর এটাকে যদি, হ্যাঁ, এইটা যদি অসদৃশ্য বিধান সদৃশ্য বিধান ট্রিটমেন্ট করা হইতো, তাহলে কিন্তু মাইজোমেটিক ফেসটা হইতো না, তখন হ্যাঁ থাকতো না। এমনি প্রত্যেকটাই সাইকোসিস এবং সিফিলিটিক। এই যে অনেকেই বলে যে, আমি দেখি অনেক জায়গায় অনেক বইয়ে বা বুঝে ফেলে সিফিলিস মাইজম। কথাটা কি? সিফিলিস মাইজম না, সিফিলিটিক মাইজম। সিফিলিসটা হচ্ছে একটা রোগ। হ্যাঁ, সিফিলিসটা হলো রোগ। হ্যাঁ, যার জন্য আমাদেরকে খুব এইভাবে এই ব্যাপারে কিন্তু খেয়াল রাখতে হবে। আরো অনেক আছে আমার জীবনে, কারণ আমি খুব ছোট থেকেই হোমিওপ্যাথিকের মধ্যে, ফ্যামিলিগত পারিবারিক ভাবে আমি হোমিওপ্যাথিক
আমরা জমিত ফোরফাদার্স থেকে আমরা হোমিওপ্যাথিক তো এই ছোট থেকে হোমিওপ্যাথি যে একটা অভিজ্ঞতা, প্রত্যেক জীবনে অনেক রুগী, কমপ্লিকেটেড রুগী দেখছি, যে যেসব রুগীর অভিজ্ঞতা দেখে এখন আমার হয়তো ওই অত রুগী লিপি আমার না, আমি পেশেন্ট সামনে বসা দেখলেই হয়তো আমার একটা, এটা হলো জানি না, আমার একটা মেডিসিনের ছাপ আমি পেয়ে যাই। সামান্য কিছু একটা আমার শখ আছে, শখটা যদি আমি ফিল আপ করি তাহলে কিন্তু আমি মোটামুটি অভিজ্ঞতার ফল। হ্যাঁ, এই যে এটা হলো এই জন্য প্রত্যেক নবীন হ্যাঁ, এই জন্য প্রত্যেক নবীন রোগী দেখলে ওষুধ দিয়ে চলে আসে, এটা বরাবর অতীতের ফলটাই এখন ভোগ করছেন, সঠিক ওষুধ। হ্যাঁ, এটা অবশ্যই মনে হয় এটা হলো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স এই জন্য যে আমার ভাই ছিল রিনাউন্ড ডাক্তার, তার সঙ্গে ছিলাম, আমার চাচা ছিল, তার সঙ্গে ছিলাম, তারপরে আমার চাচার বন্ধু ঢাকায় থাকতো, সিনিয়র খুব নাম করা ডাক্তার ছিল, তার সাথেও আমি ছিলাম। এই যে এদের কাছে যে সব কেসগুলো আসতো, এই কেসগুলো নর্মাল কেস না, এই নর্মাল সর্দি জ্বরের কেস আসতো। হ্যাঁ, এগুলি সবই এলোপ্যাথিক ফেরত কেস। এবং এই যে কেসগুলা ভালো হয়েছে, এই কেসগুলার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা যারা না দেখছে তারা কেউ বিশ্বাস করতে পারবে। এইটুকু আমি, কারণ আমার লাইফে আমি এমন এমন কেস দেখছি যেগুলি কল্পনা করতে পারি না যে হোমিওপ্যাথিকে এ রোগ ভালো হবে। এটা হোমিওপ্যাথিক এ যদি ঠিক মতন সদৃশ্য এবং মাইজোমেটিক ওষুধ প্রয়োগ করা যায়, তাহলে এমন কোন রোগ নাই যেখানে অর্গানিক চেঞ্জ নাই। তাছাড়া সব রোগই ভালো হয় যদি ভালো অভিজ্ঞ ডাক্তারের কাছে পড়ে। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে আমরা সেই পর্যায়ে লেখাপড়া করি না, বা ওই রকম ছাত্রও পাই নাই যে শেখার আগ্রহ আছে। একতরফা হয় না, আমার কাছ থেকে কিছু আদায় করে নিতে হলে ওই ছাত্ররও জানতে হবে, ছাত্রকে প্রশ্ন করতে হবে, তারপরে সে কি হবে। আমার তো মুখে এমনি কোনো কথা বাইরে হবে না, আমার কাছ থেকে বাইর করে নিতে হবে, বাইরে হবে, তাছাড়া তো বাইর হবে না। আমি ক্লাসে সবসময় বলি যে আমার লেকচারের পরে আমি একটা টাইম দেই, একটা সময় দেই যে তোমাদের কোনো প্রশ্ন আছে, যেখানে প্রশ্ন করতে পারে। আমি না পারলেও আমার লজ্জা নাই, আমি যে সব জানি আমি তো বলেই দিই যে না পারলে আজকে বলবো না, পরের দিন বলবো, আমি শিখাই সে বলবো। এখানে আমার লজ্জার কিছু নাই, এত বড় সায়েন্সের কতটুকু জানি। আর এটা প্রচুর পড়াশোনার ব্যাপার। এখন তো ধরো সময় পাই না, পড়াশোনাও করতে পারি না, দৌড়াদৌড়িতেই যাইছিল সময়, সাংগঠনিক কাজেই যায়, যার জন্য এখন আসলে প্র্যাকটিসও করি না। এই করোনার জন্য তো সব দিক দিয়ে হয়েছে। সব সময় মনে রাখতে হবে, জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে সিনিয়র অভিজ্ঞ সম্পন্ন যাদের ক্লাসিক্যাল যেসব ডাক্তাররা প্র্যাকটিস করে তাদের সাথে থাকার জন্য। ওই প্যাটেন্ট আলা ডাক্তারগুলোর সাথে থাকলে তাহলে কিন্তু হোমিওপ্যাথির কোনো কাজ হবে না, বদনামি হবে। ওই এটার কোনো ফ্যাক্টর না, শততমিক 50 সহস্রতমিক, এটা কোনো ফ্যাক্টর না। যদি সঠিক অর্গানন অনুযায়ী দেওয়া যায়, 50 সহস্রতমিক যেমন কাজ করে শততমিকও কাজ করে, এটা কোনো না। এটা আমাদের নিজেদের মাইন্ডসেটের ব্যাপার। আমরা দেখবো যে পদ্ধতিতে বেশি রোগী আরোগ্য করতে পারছি, আমরা সেই পদ্ধতিতেই। এখানে কোনো অ্যালার্জিক কিছু রাখা কারোর উচিত নেই। আমি দেখছি কিছু কিছু ক্ষেত্রে মানে 50 সহস্রতমিক ভালো কাজ করে, আবার কিছু কিছু ক্ষেত্রে শততমিকের দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলি আমাদের হেল্প নিতে হবে ইমার্জেন্সি জন্য, সেইখানে আমরা এটা হানিম্যানও বলে গেছে অর্গাননে যে
আমরা অনেক সময় জানি যে এমন কেস আছে যেগুলি আরোগ্য হবে না, কিন্তু রুগীকে কষ্ট লাঘবের জন্য ওষুধ দিতে হবে পেলিয়েট্রিকের জন্য। সেখানে আমরা স্যার আবার কানেক্ট হচ্ছে। জি ওই কল আসে, কলে বড় জ্বালাইতেছে, যে যার জন্য কোন কথাটা বলতেছিলাম, জি কোন জায়গায় যেগুলো আরোগ্য হবে না বলছিলাম? ওই কেসগুলি। হ্যাঁ, যেগুলি হানিমান অর্গানন বলে গেছে, যেগুলি আরোগ্য হওয়ার কেস না, সেগুলি আমরা একক বা একের অধিক মেডিসিন দেওয়া পেলিয়েট্রিক অর্থাৎ আশু উপশম দিতে পারি। এইসব ক্ষেত্রে দেখা গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যান্সারের দেখা গেছে, বা আরো কিছু দুরারোগ্য ব্যাধি আছে, ক্যান্সারই বেশি আসে, যে যেগুলির ক্ষেত্রে আমরা একের অধিক ইউজ করি বা মাদার টিনচার ওষুধ ইউজ করি, যে যেগুলি যে পেশেন্ট যে কয়েকদিন বাঁচে একটু কষ্ট কম বা লাঘব করা যায় এই হিসাব। তাছাড়া উপশমদায়কারী ওষুধ, আমরা উপশম হ্যাঁ হ্যাঁ উপশমকারী উপশম, ওষুধ। হ্যাঁ হ্যাঁ এটা আমরা দিয়ে দেয়। আমি এখন যদি এখান থেকে, তো আমি কারোর কোনো প্রশ্ন থাকলে বা ই থাকলে তো কেউ, আমি তো ই পাই নাই, তোমাদের যদি কোনো কিছু থাকে, আজকের মতন আমি আর বেশি কথা কইতে পারবো না। তোমাদের যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু ই থাকে, বা কোনো দর্শক স্যার চিকিৎসক যদি স্যার কোনো এই কিছু যে মেসেজ যারা দেয়, প্যাটেন্ট ব্যবহার করে, স্যার আপনার দৃষ্টিকোণ থেকে যারা প্যাটেন্ট কিংবা একাধিক ওষুধ ব্যবহার করে, একই সাথে ওষুধ দিচ্ছে, মাদার দিচ্ছে, বায়োকেমিক দিচ্ছে, কিংবা একই সাথে দুইটা ওষুধ ব্যবহার করছে, অথবা প্যাটেন্ট, বায়োকেমিক, মাদার, একাধিক ওষুধ, এই কাজটি করার মূলত স্যার কারণগুলো কি আপনার দৃষ্টিকোণ থেকে? এই কাজটি কেন করে আপনার এটা দৃষ্টিকোণ থেকে? আমার আমার মনে হয় যে এটা জ্ঞানের ভান্ডারের অভাবজনিত কারণেই হয়ে থাকে। মানে অর্থাৎ আমার হোমিওপ্যাথির সম্বন্ধে অভিজ্ঞতার কম আছে দেখে আমি বাধ্যই এটা দেওয়ার জন্য, মানে দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা জিনিস আছে, হয়তো আমিও কোনো সময় লিখছি, হয়তো 2-3টা ওষুধ দিছি, আমার প্রেসক্রিপশনে অনেকে হয়তো কইতে পারবে কলেজে দিছে, হ্যাঁ আমি দিছি। দিছি কি কিভাবে, হয়তো লেখা আছে, 2টা ওষুধ লেখা আছে, তার মানে এই না যে আমি 2টা একসাথে খাইতে বলছি। আগেরটা খাবে আমাদের পরেরটা। ভাষা, হ্যাঁ আমাদের ভাষা, এটা হলো অভিজ্ঞতার ইয়েতে, হয়তো নোয়াখালীর থেকে পেশেন্ট, বরিশালের থেকে পেশেন্ট আসছে, সে বললো আমি 1-1.5 মাস 2 মাসের আগে আসতে পারবো, তখন আমরা বাধ্য হই যে একটা মেডিসিন দেওয়ার পরে আর একটা কমপ্লিমেন্টারি মেডিসিন, এটা অনেক ক্ষেত্রে ভালো হয়, অনেক ক্ষেত্রে খারাপও হয়, এটা অস্বীকার করার নাই, কিন্তু আমরা বাধ্য হই দিতে। তখন বলে দিই যে এই ওষুধটা খাওয়ার এতদিন পরে এইটা খাবে। প্রেসক্রিপশনে হয়তো আছে, অনেকে দেখাইতে পারবে, আমাদের এরকম কলেজে প্রেসক্রিপশন করতে হয় আমার, যে 1টা 2টা 3টা দেয়া, ওই যে একটা ফাইটামও দেওয়া হয়েছে, ওই যে বলছে আমি 2 মাস পরে আসবো, কারণ একটা বরিশালের তে রুগী আসছে, তারে তো 15 দিন পরে আমি ডেট দিয়ে আনতে পারি না। এই জন্য অনেক ক্ষেত্রে আমরা লিখি। আবার অনেক কেস আছে যে ওই যে বলছি যে পেলিয়েট্রিক দেওয়ার জন্য ইমার্জেন্সি মিট আপ করে তাকে ইমার্জেন্সি ফেস কভার আপ করার পরে তার হিস্টোরিতে তখন লক্ষণ ভিত্তিক একক ওষুধ দিয়া তাকে চিকিৎসা করতে হবে। এখন খুব বার্নিং পয়েন্ট আছে, হয়তো যেমন হয়তো দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আমরা অ্যাজমাটিক ক্ষেত্রে অনেক লক্ষণের
অপতুল্যতার জন্য হয়তো সঠিক ওষুধটা আমরা সিলেকশন করতে নির্বাচিত পারি হন না না। অনেক সময়। কেন? যে মাল্টিপল মেডিসিন খাওয়ার পরে তাদের ভিতর এলোপ্যাথিক এবং বিভিন্ন ওষুধ খাওয়ার পরে অনেক রকম লক্ষণ আসার পরে হ্যাঁ, জি স্যার। তখন হয়তো দেখা গেছে যে আশু উপশম করার জন্য আমরা তাকে বিভিন্ন ওয়েতে ট্যাকল দেওয়ার পরে তখন ইমার্জেন্সি ফেসটা থাকে না, তখন সার্বিকভাবে একক মেডিসিন পোটেন্টাইজ মেডিসিন দিয়া তখন তার সেই ক্রনিক ট্রিটমেন্ট আরম্ভ করলে এবং মাইজোমেটিক ফেজ অ্যান্টিমাইজোমেটিক মেডিসিন যদি পড়ে তখন তার কিন্তু কারণগুলা নিউট্রাল হয়ে যাবে, বুঝলেন? প্রথমে একটু কোনো গুছিয়ে কোনো নিলেন, ক্ষেত্রে হ্যাঁ প্রথম এটা দিকে হলো একটু গুছিয়ে অবস্থা নিলেন বুঝে, হ্যাঁ অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া। এই জন্যই জি বলছি আইকিউ যে আমার পেশেন্টকে আমি যদি ইমার্জেন্সি কেসগুলা যদি আমি তাকে আশু উপশম না দিতে পারি সে তো আমার কাছে থাকবে না, তাই না? জি তাকে তো জি এই ক্ষেত্রে কিছু মানে সূত্র লঙ্ঘিত হয়, সে সূত্রটা লঙ্ঘিত হয় এই জন্য জি স্যার। এর মানে আহ, যে কথাটা বলতেছিলাম আসলে একাধিক তাতে ওষুধের মধ্যে আছে স্যার। আমাদের হয় কি, জি, হ্যাঁ হ্যাঁ একাধিক ওষুধই আমরা আছি এই এখন। জন্য হ্যাঁ ওই কোনো কোনো ক্ষেত্রে ইমার্জেন্সি মিট আপ করার জন্য হয়তো আমরা ইউজ করতে, এটা হলো অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয় আমাদের, এইটুকুই। স্যার আর আপনি যেটা বললেন, এই যে দূরের রোগীদের ক্ষেত্রে হয়তো আমরা একাধিক শক্তির ওষুধ লিখে দিলাম প্রেসক্রিপশনে, কিংবা ওষুধ দিয়ে দিলাম, রোগীকে ক্যালকুলেটর কার্ড দিলাম, দেওয়ার পরে লিখে দিলাম সাথে, বা লাইকোপোডিয়াম দিয়ে দিলাম দূরের রোগী, কিংবা বাহিরে ওষুধ প্রয়োজিত হচ্ছে, ক্যালকুলেটর কার্ড দিলাম কয়েকটা বরেন্সি, কয়েকটা লাইকোপোডিয়াম দিলাম, কয়েকটা সালফারে বরেন্সি দিয়ে দিলাম, যেহেতু রোগীটা বাহিরে বিদেশে, এটা দিয়ে দিতে পারি। কিন্তু স্যার আমার প্রশ্ন এটার মধ্যে না, আমার প্রশ্ন হচ্ছে একই সাথে রোগীকে যে আমরা সকালে ক্যালকুলেটর কার্ড খেতে দিলাম, রোগীকে বিকালে হিপার সালফার দিচ্ছি, রাতে বেলা রোগীকে আমরা সুরিনাম দিচ্ছি, এই যে একসাথে তিনটা ওষুধ দিচ্ছি, স্যার আমি যদি এইভাবে বলি যে এই কাজটা এই কারণে করি যে ক্যালকুলেটর কার্ডের মধ্যে যে লক্ষণ নিয়ে আমি পাচ্ছি যেটুকু আমার জানা, কিন্তু আমি যে দুপুরবেলা যে হিপার সালফার দিচ্ছি এই হিপারের লক্ষণটা কিন্তু ক্যালকুলেটর কার্ডের মধ্যে ছিল, আবার রাতেবেলা যে আমি সুরিনামটা দিচ্ছি এই সুরিনামের লক্ষণটাও ক্যালকুলেটর কার্ডের মধ্যে ছিল, আমার শুধু ক্যালকুলেটর কার্ডটা দিলেই চলতো, কিন্তু আমার ক্যালকুলেটর কার্ডটা সম্পূর্ণ জানা নেই, অথবা এই লক্ষণ যেগুলোর আলোকে আমি তিনটে ওষুধ অ্যাড করলাম এই সবগুলি কথা কিন্তু স্যার ক্যালকুলেটর কার্ডের মধ্যে ছিল, ক্যালকুলেটর দেওয়ার পরে একটু সন্দেহ কাজ করে, যদি এটুকু কাজ না করে তাহলে একটু হিপার সালফার দেই, যদি ওটুকু কাজ না করে আমি সুরিনাম দেই, যদি আমার ক্যালকুলেটর কার্ডটা সম্পূর্ণ আয়ত্তে থাকতো, কিংবা যদি আমি ওই রুব্রিক গুলো যে রেফারেটরিতে যে দেখতে পারতাম যে এই লক্ষণটার মধ্যে সুরিনাম তো হিপার তো কাজ করে, ক্যালকুলেটর করে কিনা, আমার সুরিনাম তো করে, ক্যালকুলেটর করে কিনা, যদি এই রুব্রিক গুলো আমি দেখে নিতে পারতাম তাহলে আমি যে ক্যালকুলেটর কার্ড যেটা দিয়েছি এই একটার মধ্যে শক্তিশালী থাকতে পারতাম, তাহলে আমার তিনটা দেওয়া লাগতো না। স্যার এরকম না তো যে আমরা ভাষা ভাষা সব ওষুধগুলি জানি, যা একটা ওষুধ সম্পর্কে যে যে ক্যালকুলেটর কার্ডটার মধ্যে সব আছে, আমি যদি রেফারেটরিটা একটু দেখে নিতাম যে আমার রোগী যে যে লক্ষণটা বলছে নতুন আরেকটা লক্ষণ, এটা ক্যালকুলেটর কার্ডে থাকলে আর দেওয়া লাগবে না, তো যেহেতু আমার জানা নাই ক্যালকুলেটর কার্ডের মধ্যে লক্ষণটা আছে কিনা সেই জন্য আমি সাথে আবার দুপুরে হিপার লাগাচ্ছি, রাতে সুরিনাম লাগাচ্ছি। স্যার এরকম না তো ব্যাপারটা? না না, আমার যে যে জিনিসটা তুমি বলছো এটা তো হোমিওপ্যাথিকই না, এটা কোনো চিকিৎসক পর্যায়ে পড়ে না, যে ক্যালকেরিয়া সরিনাম এইটা আর থাকা যাবে। হিপা তিনটা একসাথে ওষুধ দিব, একটা সকাল একটা দুপুরে একটা, সে তো হোমিওপ্যাথিক ডাক্তারই না।
তার কোনো হোমিওপ্যাথিক সম্বন্ধে তার কোনো নলেজই নেই। এটা তো তিনটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, তিনটাই ডিপ অ্যাক্টিং মেডিসিন। সেই তিনটা, হ্যাঁ না, যারা দিচ্ছে এরা তো ডাক্তারই না। ওই যে আমি প্রথমেই বলছি যে শতকরা 80-90% তারা হোমিওপ্যাথ না, তারা যেভাবে ডাক্তার হিসাবে লেখতেছে তারা হোমিওপ্যাথিক হিসাবে না। এটা তো আমি প্রথমেই বলছি যে শতকরা 10% হোমিওপ্যাথিক আছে, 15%, আর সবই হোমিওপ্যাথিক হিসাবে ব্যবহার করতেছে। এটা আমি ফার্স্টেই বলছি। স্যার এই জন্য দায়ী কিন্তু যারা অপমীয় তারা না স্যার, এই জন্য দায় কিন্তু স্যার আপনারা যারা আছেন আপনাদের নিতে হবে স্যার। কারণ আমরা যারা উল্টাপাল্টা করছি, যারা অপমীয় দেশে কাজ করছি, এই জন্য দায় কিন্তু সবার নিতে হবে। কারণ আমরা বুঝছি না বিদায় করছি স্যার, আমরা বুঝি না বিদায় করছি। না আমরা বুঝি না এই জন্য করছি। আমরা বুঝি না যে 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 ছাত্র হোমিওপ্যাথিক চিকিৎসা পড়ছে, সে ছাত্র যদি হোমিওপ্যাথিক চিকিৎসা মনে প্রাণে নেয় এবং অর্গানন পড়ে, সে তো ওই লাইনে যাবে না। তার মানে সে অর্গানন পড়ে নাই, এক। 2 নম্বর, সে লেখাপড়া সম্বন্ধে তার ম্যাথমেটিক্যাল অভিজ্ঞতা নাই, যার জন্য সে এগুলা পয়সা নিতেছে। এটা 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 জ্ঞানের পরিধি নাই দেখাই সেটা পয়সা নিতেছে, অন্য কোনো কারণে না। যত অনেক ডাক্তার আছে যে যারা এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক এবং আজ হোমিওপ্যাথিক বাইসা আছে তাদের জন্য এই এই প্যাটেন্ট, হ্যাঁ প্যাটেন্ট পন্থী দিয়া হোমিওপ্যাথিক বাইসা নেয়। প্যাটেন্ট পন্থী আর এলোপ্যাথিক তো একই, ডিফারেন্স একই একই। ওই এলোপ্যাথিক ওষুধও যা, এটাও তাই, ফর্মটা আলাদা। ফর্ম কি, এইখানে পাঁচটা যদি মাদার টিনচার মিক্সড করে খাওয়ায় তো এলোপ্যাথিকের মতনই কাজও, কিন্তু সেম সাইড এফেক্টও আসবে, সেম আসবে। স্যার ডাক্তার সাহেবকে জিজ্ঞাসা না করলে বোঝা যায় না এটা কিসের চেম্বার। স্যার ডাক্তার সাহেবকে যদি জিজ্ঞাসা না করা হয় ভাই এটা কি চেম্বার, এটা কি হোমিওপ্যাথি চেম্বার না আয়ুর্বেদিক চেম্বার না এলোপ্যাথি চেম্বার, ডাক্তারকে জিজ্ঞাসা করলে ডাক্তার যদি বলে যে এটা এই চেম্বার তাহলে কিন্তু বোঝা যায়। এটা এরকমই হচ্ছে, মানে প্রচুর প্যাটার্ন ফাইল দিয়ে চেম্বার করে রাখছে। আমার কথা হচ্ছে স্যার এই প্যাটার্ন ফাইল যে ব্যবহার করছে, এই ব্যবহার আসলে কোনো আইন আদালত দিয়ে বন্ধ করা যাবে না। কিন্তু আমার মনে হয় স্যার এদেরকে যদি ভালোভাবে তৈরি করা যায়, যদি এদেরকে ভালোভাবে মেডিসিন পড়ানো যায়, অর্গানন পড়ানো যায়, কিংবা রেফার্টরি শেখানো যায়, রোগ টোগ শেখানো যায়, তাইলে আমার মনে হয় স্যার ধীরে ধীরে এরা এগুলো থেকে সরে যাবে, যদি তৈরি করা যায় স্যার। হ্যাঁ ভালোভাবে। সেটাই তো আমি বলছি, আমি যে প্রথমে একটা বলছি যে এটা সবকিছুই থাকবে, সমাজে ভালো মন্দ সব আছে, আমি কোনটা গ্রহণ করবো এটাই হলো দৃষ্টিভঙ্গিটা, হলো আসল জিনিস। আমার দৃষ্টিভঙ্গি, আমি যদি ভালোটা গ্রহণ করিতে ভালো হমু, আমি যদি খারাপটা গ্রহণ করিতে খারাপ, ভালোর সাথে মন্দ থাকবে, এটা তো মানে অস্বীকার, সবখানে থাকবে, প্যাটার্ন থাকবে। এখন বর্তমানে সেই ওই যারা ওষুধ কোম্পানি, এই শক্তি পেয়েছে তো কোম্পানি চলতে পারে না। 1 গ্রাম ওষুধ কিনা আমার চলবো কয়েক বছর, তোমার যদি 1 গ্রাম ওই 50 সহস্র তুমি ওষুধ নাও আর সারা জীবনে আর ওষুধ কেনা লাগবো না, তাহলে কোম্পানি বাঁচবো কেমনি করে? তার কোম্পানি বাঁচবো কি করে? এই জন্য বাণিজ্যিক দিক চিন্তা করে কোম্পানি যে তোমাকে এটাও দিবে, আবার কোম্পানি বাঁচার জন্য পাশে এটা রাখছে। ভালো মন্দ দুইটা আছে, চিকিৎসক এখন গ্রহণ করবে কোনটা। যে চিকিৎসক সে ভালোটা গ্রহণ করবে, যে চিকিৎসক না সে খারাপটা গ্রহণ করবে। স্যার আমার এসএসআরএফ ডাক্তার প্রশিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলেন। এসএসআরএফ যে প্রশিক্ষক যারা বিভিন্ন জায়গায় রেফার্টরি ক্লাস নিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্লাস নিয়ে দৌড়াচ্ছে, যারা
বিভিন্ন এসএসআরএফ যে গ্রুপগুলো খুলে ক্লাসগুলো করাচ্ছে, ওদের উদ্দেশ্যে স্যার একটু কিছু বলেন। ওরা যে যে কাজ করে যাচ্ছে এসএসআরএফ এর প্রশিক্ষক যারা, তাদের উদ্দেশ্যে স্যার একটু কিছু বলেন। এরা যেন যে আমি সময় দিচ্ছে, যদিও এই ব্যাপারে স্যার একটু বলেন। না, সময় দিচ্ছে খুব ভালো, শুধু রেপারটরি করলে হবে না। তোমরা যখন মহৎ উদ্দেশ্য নিয়ে হ্যাঁ, স্যার প্রশিক্ষণ জি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা যে সারা বাংলাদেশে হোমিওপ্যাথির উন্নয়নের জন্য যেভাবে ক্লাস নিয়ে যাচ্ছ, সেটা আমি এই শুধু রেপার্টরিকেই বেশি গুরুত্ব দিচ্ছ, না সাথে অন্য কিছু আছে? জি, আমি মনে করব সব যেমন করে আর রেপার্টরি তোমরা গুরুত্ব দিচ্ছ যে রেপার্টরি হোমিওপ্যাথির লক্ষণ স্যার এখন এবং মেডিকেল। রোগীলিপি, ল্যাবরেটরি, হ্যাঁ ম্যাথমেটিকা, অর্গানন, অ্যানাটমি, প্যাথোলজি, ফিজিওলজি, হ্যাঁ টেকনিশিয়ান মেডিসিন, স্যার সবগুলা ক্লাস চলছে এখন স্যার আমাদের সব হ্যাঁ, সব ক্লাস চলছে। এই সব ধারাবাহিকভাবে। ক্লাসের, হ্যাঁ, সব ক্লাসের মাথায় আর একটা ক্লাস রাখতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত আয়ত্তে না করতে পারবা তুমি শতভাগ সাকসেসফুল হবা না। সেটা হলো মাইজম এর ই, এটা তোমাকে জি স্যার, জি। রাখতে হবে। যতক্ষণ স্যার। পর্যন্ত তুমি শুধু এই রুগী লিপি কইরা যাবা, সদৃশ্য ওষুধ সিলেক্ট করবা, ওই যে বললাম যদি অ্যান্টিমাইজোমেটিক ওষুধ যদি না পড়ে তাহলে তুমি ক্রনিক ক্ষেত্রে শতভাগ সাফল্য আসবে সম্পূর্ণ না, আরোগ্য এক। হবে না। হ্যাঁ, এবং দুই, তুমি আরোগ্য করবা, সে আরোগ্য স্ট্যান্ড করবে না, আর আবার রোগ রিল্যাপস করবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমি বলছি তোমার যে কটা সাবজেক্ট নিয়ে তুমি নাম চাও সবগুলাই তোমার দরকার, হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের সব দরকার। সাথে জি স্যার, ক্রনিক ক্ষেত্রে হোমিওপ্যাথির জি। মূল জিনিসই হইতেছে এই মাইজম। তোমাকে এইটার উপরে আরো গুরুত্ব দিয়া তোমাকে এই এর উপরে ট্রেন দেয়া কিছু ডাক্তার সৃষ্টি করো যারা এই নবীনদেরকে মাইজম শিক্ষা দিবে। জি এই স্যার, মাইজমটা যদি তুমি সাথে আনো তাহলে তুমি পূর্ণাঙ্গভাবে তোমার ইটা হয়ে যাবে। কিন্তু মাইজম জি স্যার। কিন্তু তোমাকে আনতে হবে, আমি বললাম। কেন হানিম্যান প্রথম কিন্তু শুধু সদৃশ্য বিধানই নিছিল, তখন কিন্তু মাইজম ছিল না, কিন্তু সে কিন্তু শতভাগ মানে সার্থকে ছিল না। তা শতভাগ যদি সার্থক হইতো সদৃশ্য বিধান উইদাউট মাইজম, তাহলে তো এই মাইজমের সৃষ্টি হইতো না। তোমাকে মাইজমের দিকে ই করতে হবে, এটা হলো আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি মনে করি এবং যারাই ভালো হোমিওপ্যাথ তারা মাইজমের জি। গুরুত্ব দিবেই, তা না হলে ক্রনিক কেস কোনোদিনও ভালো করতে পারবে না। এটা একেবারে শিওর, মনে রাখবে। জি স্যার, দেখ, প্রশিক্ষকদেরকে আমি অনেক কথা মায়াজমের বলছি। উপরে পড়ানো হচ্ছে, অর্গানন স্যার শেখানো হচ্ছে, অর্গানন নিয়ে কাজ চলতেছে, মায়াজম নিয়ে কাজ চলতেছে স্যার। স্যার আপনি দোয়া করবেন স্যার আমাদের টোটাল ডাক্তারদের উদ্দেশ্যে। স্যার আপনি কিন্তু অনেক সময় দিয়ে ফেলছেন, কারণ আপনার শরীর কিন্তু ভালো না। কারণ এতক্ষণ আপনি থাকতে পারবেন না আমি এত আশা করি নাই। আপনি অনেক সময় দিয়েছেন স্যার। আপনি আমি সর্বশেষ ডাক্তারদের উদ্দেশ্যে কিছু বলে স্যার, ডাক্তার সকলের উদ্দেশ্যে। কারণ আপনি স্যার অনেক সময় দিয়েছেন, 1 ঘন্টার উপরে স্যার। আপনার শরীর এতক্ষণ আমরা আশা করি না আপনার কাছ থেকে। আল্লাহ আপনার আরো সুস্থ রাখুক। সবার উদ্দেশ্যে স্যার আমি কিছু বলেন। যারাই যারা আজকে এই অনুষ্ঠানে উপভোগ করছে সবাইকে আমি অগ্রিম কুরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই সুস্থ সুন্দর থাকুক
এবং সবাই ভালো থাকুক এই কামনা করছি। আর সবাইকে বলবো যে এই আহমদ হোসেনের ফারুকী যে লিসন গুলা দিচ্ছে এগুলি মনোযোগ সহকারে গ্রহণ করবে এবং এই প্যান্ডেমিক অবস্থা চলে গেলে ইচ্ছা আছে যে সরজমিনে যেখানে ফেস টু ফেস প্রশ্ন করতে পারে। আমার এখানে তো কেউ ফেস টু ফেস কোনো চিকিৎসক ইচ্ছা করলে অনেকের মনে অনেক কথা আছে আমি জানি, কিন্তু তারা কিন্তু বলতে পারতেছে না, কারণ সেই সিস্টেম নাই। হয়তো অনেকেই অনেক জানার ইচ্ছা ছিল, অনেক বলার ইচ্ছা ছিল, হয়তো মানে হ্যাঁ বলতে পারতেছে না, যার জন্য আমিও তৃপ্ত না। আমি যদি কাকে আমার বলার মাধ্যমে হ্যাঁ স্যার আপনাকে একটা সংবাদ জানাচ্ছি। সংবাদটি হচ্ছে আপনার মাধ্যমে সব ডাক্তারদেরকে জানাচ্ছি, এটা শুভ সংবাদ। রোগীলিপি 3 যে বইটা বের হচ্ছে, রোগীলিপি 3 প্রায় 600 পৃষ্ঠার মতো বইটি। আর এই বইটি উৎসর্গ করছি স্যারের নামে। স্যার আপনার নামে উৎসর্গ করছি, কারণ সবাই তো মৃত্যুর পরে উৎসর্গ করে, আর আমি চাচ্ছি স্যার আপনার জীবদ্দশায় আপনার নামেই আমার এই রোগীলিপি 3 বইটা কমপ্লিট। এখন শুধু প্রুফ দেখছি, এই মাসের মধ্যে ইনশাআল্লাহ প্রকাশ করব রোগীলিপি 3 বইটি। আর আমার ম্যাথমেটিকা তো আমাদের বোর্ড চেয়ারম্যান স্যারের নামে দেওয়া, আর রোগীলিপি 1 হচ্ছে জর্নাদির আমাদের জর্না দত্ত ম্যাডামের নামে দেওয়া, আর রোগীলিপি 2 আমাদের বাংলাদেশ কলেজের প্রয়াত যে 6 জন অধ্যক্ষ ছিলেন স্যার, আপনি তো জানেনই, আপনার পরামর্শ মতে দেওয়া 6 জন অধ্যক্ষ প্রয়াত অধ্যক্ষদের নামে কিন্তু আমার এই রোগীলিপি 2 বইটি দেওয়া। আর রোগীলিপি 3 যেটি, এই 3 আমি বইতে সব নাম সব লিখে ফেলছি আপনার পারমিশন ছাড়াই। কারণ আপনার নামেই এই আমার এই রোগীলিপি 3 বইটি উৎসর্গ করছে আপনার নামে। আপনার সম্মানে এই রোগীলিপি 3 স্যার প্রকাশ করব এই মাসের মধ্যে ইনশাআল্লাহ বের হবে স্যার, এইভাবে দোয়া করবেন। রোগীলিপি 3 প্রায় 600 পৃষ্ঠার মতো বইটি আপনার নামেই প্রকাশ করব। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর সর্বশেষ আমি সকল নবীন চিকিৎসক যারা এই চিকিৎসক এই অনুষ্ঠান উপভোগ করছে সবাইকে একটা অনুরোধ করব যে অর্গাননের আলোকে প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার জন্য যে একটু হোমিওপ্যাথিক পড়াশোনা করবেন এবং অর্গাননের আলোকে যে চিকিৎসা করবে সে কখনো ব্যর্থ হবে না, এটা একেবারে ডিটারমাইন্ড। আর যেভাবে এখানে ক্লাস করা হচ্ছে ফারুক, হ্যাঁ যেভাবে ক্লাস করা হচ্ছে, হ্যাঁ যে রোগীলিপি যেভাবে শেখানো হচ্ছে, তাতে আমি আশা করি যে ওষুধ প্রেসক্রিপশন করতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, কারণ এভাবে আমরাও শিখি নাই। যেভাবে লাইন বাই লাইন শেখানো হচ্ছে এটা আমরা শিখি নাই সত্যিকার, কারণ আমরা যেটুকু আছে অগাধ রোগী দেখার অভিজ্ঞতার উপরে। দেখ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আমার জন্য একটু দোয়া করবেন নিগাত বলতেছি, আমি জানেন একটু সুস্থ থাকি, সবাই যেন একটু দোয়া করে আমার জন্য। এটা আপনি সুস্থ থাকেন স্যার। অডিয়েন্স, এতক্ষণ স্যার যেভাবে আলোচনা করলেন, স্যারের আলোচনা, স্যার কিন্তু অসুস্থ, বয়স অনেক, বাইপাসের স্যারের, তার সাথে গেল করোনা, স্যার কিন্তু অতটা সুস্থ নয়, তারপরও প্রায় 100 ঘন্টার উপর মতো আমাদেরকে সময় দিলেন, 100 ঘন্টার মতো।
এত সময় যে স্যার আমাদেরকে দিলেন, এই জন্য স্যারকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই না। কারণ স্যার যদি এবং মাঝে মধ্যে আমাদেরকে উৎসাহিত করেন, তাহলে আমরা কাজ করতে পারবো। কারণ যতক্ষণ পর্যন্ত বড়দের সিনিয়রদের ছায়া থাকবে আমাদের মাথার উপর, ততক্ষণে আমাদের কাজ করতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করবো, আমরা নির্ভয় কাজ চালিয়ে যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত সিনিয়ররা আমাদের মাথার উপরে থাকবেন, এভাবে আসবেন, পরামর্শ দিবেন, উপদেশ দিবেন, তাহলে আমরা কাজ করতে পারবো। কাজ তো আমরা সবসময় তো পড়ি, সবসময় পড়ি। আজকে স্যারের যে মূল্যবান বক্তব্য শুনলাম, স্যারের অভিজ্ঞতা থেকে যে আলোচনাগুলি শুনলাম, এগুলি আমাদেরকে অর্জন করতে হলে স্যারের মধ্যে এরকম 50 বছর ডাক্তারি করতে হবে, তাহলে আমরা সেই অবস্থা তৈরি করতে পারবো। স্যারের এই অভিজ্ঞতার আলোচনা যে আমরা শুনলাম, এই আলোচনাগুলো আপনার লাইভ থেকে বের হয়ে শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। এই আশা আমি করি যে আপনারা সবাই শেয়ার দিয়ে আরেকজনকে জানিয়ে দিবেন। তবে আগামী দিন থেকে আমরা নিয়মিতভাবে আবার 501 নম্বর ক্লাস আগামী দিন দুপুর 3টায়, আবার রাত্রেবেলা শুরু হবে 502, আবার রোগীলিপি আমরা আবার ক্লাস করব কালকে থেকে। আরেকটি ঘোষণা, আগামী শুক্রবার রাত 9:15টায়, প্রতি শুক্রবার দিন রাত 9:15 ধারাবাহিকভাবে একটি প্যাথোলজি ক্লাস পাবেন। আগামী শুক্রবার থেকে রাত 9:15টায় ধারাবাহিকভাবে প্যাথোলজি ক্লাস পাবেন। অনেক দিন টার্গেট এটা, প্রতি শুক্রবার দিনটা প্যাথোলজির একটা ক্লাস পাবেন আগামী শুক্রবার থেকে। আপনারা যারা অংশগ্রহণ করবেন আগে থেকেই আমার এই পেজের মধ্যে শেয়ার দিয়ে রাখবেন, তাহলে আপনারা সকলে ঢুকতে পারবেন, চলে আসতে পারবেন। আগামী শুক্রবার থেকে রাত 9:15টায় প্রতি শুক্রবারে একটি প্যাথোলজি ক্লাস পাবেন। স্যার আজকে যেভাবে বললেন মায়াজম নিয়ে কথা ক্লাস করার জন্য, ইনশাল্লাহ আমি তৈরি হচ্ছি। আমার এসএসআরএফ ডাক্তারদেরকে নিয়ে মায়াজমের ক্লাস হয়, কিন্তু অনলাইনে কোনো মায়াজম ক্লাস এখনো শুরু করিনি। কারণ কতটা করা যায়, রোগীলিপি আমাদের হয় না। বাস্তবে যেটা আমাদের কিন্তু রোগীলিপি করা হয় না, রোগীলিপি হয় না। আপনি দেখেন শুধু আমাদের যারাই রোগীলিপি করে পিপাসাটাই লেখা হয় না, এই যে ঘামটা লিখি তা লেখা হয় না, জিহ্বাটা লেখা হয় না, ঘুম ঘাম পিপাসা ক্ষুধা কোনোটাই আমাদের লেখা হয় না। এই যে দিন রাত এই যে এত বলতে থাকি, তারপরও যদি যদি বলি যে আমাকে জিজ্ঞাসা করেন পিপাসা সম্পর্কে, ঘাম সম্পর্কে, ঘুম সম্পর্কে, যখনই বলি কিছু বলে কিছু বলে না, কিছু থাকে কিছু বলে। এই যে অবস্থা হচ্ছে, আমি চাচ্ছি যে আরেকটু রোগীলিপিটা কমপ্লিট করতে পারলে, রেপার্টরিয়া রোগীলিপিটা, তাহলে মায়াজম নিয়ে কাজ করব। মজা করে মাঝে মধ্যে বলি 25 সাল থেকে মায়াজম নিয়ে কাজ করব, সেই পর্যন্ত সম্ভব না। কিন্তু আমার ইন্টারনাল ভাবে এখানে আমাদের এসএসআরএফ ডাক্তারদের নিয়ে যখন কাজ করি, তখন ধারাবাহিকভাবে আমাদের মায়াজমে কাজ চলছে। অর্গাননটা চাচ্ছি যে এমন একটা অল্প সময়ের মধ্যে টোটাল অর্গাননটার এই যে 291টি মায়াজম অ্যাপোরিজম 291টি, এই 291টি অ্যাপোরিজমের টোটালটা যা উপদেশ দেওয়া আছে, যা আমাদের সংবিধানের যে 291টি যে ধারা দেওয়া আছে, এই ধারাগুলোর মধ্যে কি বলা হয়েছে করার জন্য, কি বলা হয়েছে নিষেধ, কি করণীয়, কি বর্জনীয়, টোটালটার একটা চিত্র আমি চাচ্ছি আপনাদের কাছ থেকে এমন ভাবে তৈরি দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা এক ধারে লাইন যেমনি করে একজন চিকিৎসকের গুণাবলী আপনারা 32টি একসাথে যেমনি বলেছেন, ঠিক 291টি অ্যাপোরিজমের যা করতে বলা হয়েছে, যা নিষেধ করা হয়েছে, যা আমাদের করণীয়, যা বর্জনীয়, সব যেন আপনারা একসাথে বলতে পারেন এমন একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। পাশাপাশি মায়াজম যেন অল্প মধ্যে আপনারা মায়াজম শিখতে পারেন, সেই প্রিপারেশন নিচ্ছি। অল্প দিনের মধ্যেই এটা নিয়ে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর স্যারের ক্লাস করলেন, করে আপনাদের কেমন মনে হলো বা কি অবস্থা, স্যারের এই ক্লাস সম্পর্কে একটু মতামত লিখেন। মতামত তো লিখার কিছু নেই, বাবার কথার আলোচনার কোনো মতামত হয় না। বড়দের যারা মুরব্বী, তাদের আলোচনার উপদেশের এটার কোনো সমালোচনা হয় না। বড়দের ক্লাসের বড়দের আলোচনায় ওনারা যা বলেন প্রত্যেকটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার সমালোচনা করার মতো দুঃসাহস আমাদের নেই। তবে স্যারের এই আলোচনা শুনে আমরা কি কাজগুলি করব, কি করতে পারি, কি আমাদের করণীয়, এমন কিছু লিখেন। বড়দের ক্লাসের কোনো সমালোচনা হয় না, বড়দের ক্লাসের হয় শুধু আমি ওনার আলোচনা থেকে, স্যারের আলোচনা থেকে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমি এখন থেকে ভালো মায়াজম শিখবো, অর্গানন শিখবো, ক্রোনিক শিখবো, আমি এখন থেকে রোগ শিখবো, রোগী শিখবো ও মেডিসিন শিখবো। মেডিসিন ভালোভাবে পর্যবেক্ষণ করে
আমার অভিজ্ঞতার আলোকে প্রত্যেকে নিজে নিজে ভালোভাবে ওষুধ শিখবো, অর্গানন, মায়াজম, ক্রনিক ডিজিজ, আমরা এগুলো শিখবো স্যারের আলোচনা থেকে। এরকম কিছু লিখেন, স্যারের আলোচনার আলোকে কি সিদ্ধান্ত নিচ্ছেন। বাবাদের, মুরব্বীদের, বড়দের, এদের ক্লাসের কিংবা উপদেশের কোনো সমালোচনা হয় না, কোনো মূল্যায়ন হয় না। এক কথায় মুরব্বীরা যা বলে সব আমাদের মঙ্গলের জন্য বলে, সিনিয়ররা যা বলে সব মঙ্গলের জন্য বলে। এটা মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। এখন যেটা লিখতে হবে সেটা লিখবেন এই যে স্যারের এই আলোচনার আলোকে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, যে এখন থেকে আমরা মায়াজম শিখবো, অর্গানন শিখবো। যদি আমরা শিখছি আলহামদুলিল্লাহ, আপনারা শুনলে খুশি হবেন। এইচএসআরবে এমনও প্রশিক্ষক রয়েছে যারা 91টা অ্যাফোরিজমের মধ্যে কি রয়েছে একটানা বলবে, বিনা বইতে, বই ছাড়া, কোনো বই লাগবে না, বিনা বইতে। অর্গানন অফ মেডিসিনের 1 থেকে 291 পর্যন্ত প্রত্যেকটা অ্যাফোরিজমের মধ্যে কি রয়েছে একদম টোটালটা একটানা বলতে পারে। আলহামদুলিল্লাহ, আমি চাচ্ছি আমাদের এইচএসআরবে প্রত্যেকটা প্রশিক্ষক, প্রত্যেকটা ডাক্তার যেন টোটাল অর্গান অফ মেডিসিনের 1 থেকে 291 পর্যন্ত প্রত্যেকটা অ্যাফোরিজম যেন তাদের মাথায় যেন সেট করে থাকে, এটা চেষ্টা করে যাচ্ছি। সবাই দোয়া করুন। এবার আপনারা লিখেন স্যারের এই আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি। আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা হচ্ছে আমরা এখন থেকে মায়াজম ভালোভাবে শিখবো, অর্গানন শিখবো, ক্রনিক শিখবো। আমি যদি সব গুছানো থাকে, শুধু আপনাকে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে রেফারেন্স সহযোগিতা করবে। যদি আপনার রোগীলিপি শিখেন, সব যদি মায়াজম থেকে শুরু করে মেডিসিন থেকে সব জানা থাকে, তাহলে আপনি রোগীলিপি করতে পারবেন। রোগীলিপি করে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে রেফারেন্স না বুঝি, অর্গানন না বুঝি, মেডিসিন না বুঝি, যদি আমি এগুলি না জানি, তাহলে আমি কি রোগীলিপি করব, কি ওষুধ বাছাই করব। আমাকে এগুলি সবার আগে প্রয়োজন। প্রত্যেকে বিভিন্ন দিক থেকে কোন ডাক্তারের মায়াজম পড়াচ্ছেন, অর্গানন পড়াচ্ছেন, কেউ মেডিসিন পড়াচ্ছেন, কেউ এক একজন অ্যানাটমি পড়াচ্ছেন, প্যাথোলজি, ফিজিওলজি পড়াচ্ছেন। আমি মাঝখানে চেষ্টা করে যাচ্ছি আমার এই হিসাবে ডাক্তারদেরকে অল্প অল্প করে সব দিক থেকে যেন তৈরি করতে পারি, সেটা চেষ্টা করে যাচ্ছি। স্যারের আলোচনা থেকে আমরা যা সিদ্ধান্ত নিচ্ছি আপনারা দ্রুত লিখুন। মাত্র 30 সেকেন্ড সময় দিলাম। স্যারের এই আলোচনা থেকে আমাদের কি প্রতিজ্ঞা, শুধু সেটুকু লিখুন, দ্রুত লিখুন। এইচএসআরবে যারা এই মুহূর্তে প্রশিক্ষক যারা লাইনে আছেন, আপনারা সিদ্ধান্ত নেন স্যারের আলোচনা থেকে আমরা কি শিখলাম বা কি সিদ্ধান্ত নিচ্ছি। দ্রুত লিখেন, তাড়াতাড়ি লিখেন। স্যারের এই আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি, তাড়াতাড়ি লিখেন। আপনারা এই কাজগুলি করছেন, এগুলো করছেন, কিন্তু আমরা প্রতিনিয়ত রোগীলিপি আর রেকর্ডিংয়ে কাজ করি। এই জন্যই আমাদের এই কাজগুলি কিন্তু প্রকাশ হচ্ছে না, প্রকাশ করতে চাচ্ছি না। আমার প্রশিক্ষকদের তৈরি করতে পারলে তারাই ধীরে ধীরে সব কাজ করে দিবে। অর্গানন নিয়ে তারা কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে আবারও বলছি, আমার এইচএসআরবে এমনও প্রশিক্ষক আছে অ্যাফোরিজম 1 থেকে 291 পর্যন্ত প্রত্যেকটা অ্যাফোরিজম বিনা বইতে বলতে পারে কোন অ্যাফোরিজমের মধ্যে কি আছে, এক টোটালটা একটানা এক ধারণা বলে দেবে। অডিয়েন্স এভাবে তৈরি হয়ে যাচ্ছে। আপনারা যারা এই মুহূর্তে এসআরএফ এর প্রশিক্ষক যারা লাইনে আছেন কিংবা এসআরএফ এর ডাক্তার যারা আছেন, প্রত্যেকের একটাই এখন থেকে টার্গেট হবে যে আমরা মায়াজম ভালোভাবে শিখবো, মায়াজম নিজেরা শিখবো, অন্যকে শেখাবো, অর্গানন শিখবো, অন্যকে শেখাবো, ক্রনিক শিখবো, অন্যকে শেখাবো, মেডিসিন শিখবো, অন্যকে শেখাবো। প্রত্যেকটা মেডিকেলের যতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট আমরা শিখবো, অন্যকে শেখাবো। এটাই টার্গেট আমাদের, নিজেরা শিখবো, অন্যকে শেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।